অবস্থা আছে? তিনটা। কি কি? কঠিন, তরল, বায়বীয়। বায়বীয়, তাই না? এই কঠিন, তরল এবং বায়বীয়। তাই এই যে দেখো আমাদের সলিড ম্যাটার, তাই না? কি আছে দেখো? সলিড মেটাল কঠিন। কঠিন পদার্থ কি? আমরা বললাম যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে এবং স্বাভাবিক অবস্থায় কি করে এর আকার ও আয়তনের পরিবর্তন হয় না, তাকে কি বলে আমরা কঠিন পদার্থ। যেমন লোহা, ইট, পাথর, কাঠ ইত্যাদি, তাই না? কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি তাহলে? নির্দিষ্ট আকার আছে, তারপরে ওজন আছে, জায়গা দখল করে, একে তাপ দিলে প্রসারিত হয়, বল প্রয়োগ করলে কি হয়? বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে। আর কি করে? কোন কোনো কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়? তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, তাই না? যেটা আমরা কি বলি, কোন পদার্থ বলি সেটাকে? উদ্ধপাদিত, তাই না? যে পদার্থকে কি হয় তাপ দিলে কি হয়? তরলে পরিণত না হয়ে কি হয়? সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? যেমন কি আছে? ন্যাপথালিন, তারপরে নিশাদল, কর্পূর, তাই না? এগুলা, ঠিক আছে? হ্যাঁ, উদ্ধপাদিত। যেটা কি হয় সাধারণত তাপ দিলে, কঠিন পদার্থ তাপ দিলে কি হওয়ার কথা? তরল হওয়ার কথা, তরল বাষ্প হবে, তাই না? কিন্তু এদের কি হয়, কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি কি হয়? বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? উদ্ধপাদিত পদার্থ বলি। আচ্ছা, আমরা তাহলে তরল পদার্থ দেখো কি এর বৈশিষ্ট্য কি? যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকার নেই এবং যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে। যেমন পানি, তেল, দুধ ইত্যাদি। এগুলো কি হয়? আমি যদি গোল পাত্রে রাখি গোল দেখাবে, আমি যদি বাঁকা পাত্রে রাখি বাঁকা দেখাবে, তাই না? আমি যদি লম্বা পাত্রে রাখি লম্বা দেখাবে, তাই না? এর নির্দিষ্ট কোনো কি নাই, আকার আকৃতি নাই, তাই না? যে পাত্রে রাখবে সেই ক্ষেত্রে আকারই ধারণ করবে। এর বৈশিষ্ট্য কি কি তাহলে? আয়তন আছে কিন্তু আকার নেই। আকার নেই। আর কি আছে? ওজন আছে, জায়গা দখল করে যে পাত্রে রাখা হয় সেই সেই পাত্রে পাত্রে আকার আকার ধারণ ধারণ করে। তাই না? আর নিচের দিকে কি চলে? এরা গাড়ি চলে, গড়িয়ে চলে। গাড়ি চলে। নিচের দিকে কি হয়? গড়িয়ে চলে, তাই না? আচ্ছা, এরপর দেখো আমাদের কি আছে? বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাকে আমরা কি বলি? বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলি। আর বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য কি? এই পদার্থের আকার ও আয়তন আছে, ওজনও আছে। ওজন আছে না বায়বীয় পদার্থের? ওজন আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কি করে? স্থান দখল করে। একে ঠান্ডা করলে কি হয়? তরলে পরিণত হয়। এবং উৎপাদন ভেদে কি হয়? পদার্থ আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক মানে কি? ওইটা আমি যতই ভাঙি বা বিশ্লেষণ করি ওইটা যে কোনো সব পাওয়া যাবে না। পদার্থকে ভাঙলে অন্য সব পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, আর যে সব পদার্থকে ভাঙলে অন্য সব পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ যে বলে। পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি হয়? ওই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে কি? যৌগিক পদার্থ। আমরা জানি না মৌলিক পদার্থ কতগুলো এ পর্যন্ত আবিষ্কৃত? মৌলিক পদার্থ 118টি। আমরা পর্যায় শুনে পড়ছি না মৌলিক পদার্থের? হ্যাঁ, মৌলিক পদার্থের তালিকা 118টি তালিকা আমরা দেখেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে যে কাজগুলো দিয়েছে, যেমন পদার্থের সাধারণ কয়টি অবস্থা থাকে লিখতে পারবো না? নিশ্চয়ই পারবো। এরপর আমাদের পদার্থের আর একটা অবস্থা আছে, সেই অবস্থাটার নাম কি? চতুর্থ অবস্থা, যে প্লাজমা অবস্থা, তাই না? ঠিক, এই চতুর্থ অবস্থার নাম হচ্ছে কি? যেমন যে দেখো পদার্থের অবস্থা তিনটি, কঠিন, তরল, গ্যাসীয়, তাই না? মজার ব্যাপার হলো যে পদার্থের আরো একটা অবস্থা আছে, সেটাকে আমরা কি বলি? পদার্থের চতুর্থ অবস্থা বলি, তাই না? তার নাম হচ্ছে কি? প্লাজমা অবস্থা, তাই না? সূর্যের কাছাকাছি যে হিলিয়াম আছে না, সূর্যে কি আছে? অনেক হিলিয়াম আছে না? ওর কাছাকাছি যে উপাদানগুলো থাকে ওগুলো গলিত অবস্থায় থাকে। কি থাকে? গলিত অবস্থায় থাকে। এটা কি একটা? দেখো এই যে সূর্যের একটা অবস্থা দিচ্ছে, এটা কি একটা গলিত অবস্থা? এটা হচ্ছে না কঠিন না তরল, ঠিক আছে? কঠিনও না আবার তরল না, এমন একটা অবস্থা। সেই অবস্থাটার নাম কি? প্লাজমা অবস্থা, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমাদের প্লাজমা অবস্থার ব্যাখ্যা এখানে দেখো, পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে কি? প্লাজমা অবস্থা, ঠিক আছে? তাহলে এই প্লাজমা হলো কি? কি আছে বলো তো একটু? এই প্লাজমা কিরকম? প্লাজমাটা হলো কিরকম? অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। কি এটা? অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, ঠিক আছে? তাহলে তারপরে কি কি লেখা আছে বলো তো একটু? প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য। সূর্য, তাই না? প্লাজমার বড় উৎস কি? সূর্য। আর কি লেখা আছে? তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো এই প্লাজমায় উৎস। অন্যান্য নক্ষত্র, যে নক্ষত্রগুলো কি আছে, যে তারা অনেক উত্তপ্ত অবস্থায় থাকে, তাপীয় অবস্থায় থাকে, এবং তারা কি হয়? তারা মানে এই যে যে অবস্থা, এমন একটা অবস্থার মধ্যে থাকে যে অবস্থাটা না তরল অবস্থা না কঠিন অবস্থা, সেই অবস্থাটার নাম হচ্ছে কি? প্লাজমা অবস্থা, তাই না?
তাহলে এই প্লাজমা অবস্থা আসতে কি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, ঠিক আছে। তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো প্লাজমার উৎস প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় প্লাজমা অবস্থা উৎপত্তি হয়। এই প্লাজমা অবস্থা কত তাপমাত্রায় হয়? প্রায় কয়েক কয়েক হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেমন সূর্যের তাপমাত্রা কত? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এরকম কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের নাই প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নাই, ঠিক আছে। প্লাজমা কণাগুলো কি তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে, ঠিক আছে। শিল্প কলকারখানায় প্লাজমা টর্চ দিয়ে ধাতব পদার্থ কি হয় কাটা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে একটা চিত্র দেখানো হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম প্লাজমা অবস্থা কি, প্লাজমার কাজ কি। যেমন মানুষের রক্তের জলীয় অংশ আমরা কি বলি? প্লাজমা বা রক্তরস। জলীয় অবস্থা কি বলি? প্লাজমা বা রক্তরস। এই রক্তের মধ্যে প্রায় থাকে কি 55 ভাগে থাকে কি যে হলুদ রঙের এই প্লাজমা থাকে, হ্যাঁ। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে তাদের শরীরে এই ধরনের কি অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের প্লাজমা অবস্থার কাজ। প্লাজমা বড় উৎস কোনটা? সূর্য। হ্যাঁ, পদার্থ চক্র অবস্থা এবং উচ্চ তাপমাত্রা আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হলো কি? সূর্য। সূর্য। তাহলে প্লাজমার বড় উৎস হলো সূর্য, ঠিক আছে। তাহলে তরলের তাপমাত্রার তোমার বৃদ্ধির ফলাফল একটু দেখো, এখানে আমার কিছু আছে আমরা একটু করে নিব, ঠিক আছে। যেখানে উদ্দীপকে পাত্রে দেখো তরল পদার্থটি, এখানে একটা পানি, ঠিক আছে। আমরা একটু করে নিব দলীয় কাজ, পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করতে পারবা। এরপরে দেখো ঘনত্বের বিষয় আছে। ঘনত্বটা কি? আমরা দেখো ঘনত্বটা কি দেখো, একটু খেয়াল করো। ঘনত্ব, তাহলে ঘনত্ব কি? ঘনত্ব হলো কি? ঘন মানে কি? একটা দ্রবণ আমরা বলি না এটা ঘন দ্রবণ, এটা হালকা দ্রবণ বলি না। এই ঘনত্ব মানে কি? ঘনত্ব হচ্ছে হ্যাঁ একক আয়তনের ভরকে বলি আমরা কি ঘনত্ব। একক আয়তনের কি ভর, মানে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? m, তাই না। আর আয়তনকে v। অর্থাৎ আমরা ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি। রো সমান হচ্ছে m বাই v। অর্থাৎ একক আয়তনের কি ভরকে বলা হয় ঘনত্ব। ঘনত্ব মানে কি? একটা দ্রবণের মধ্যে দ্রব্যের পরিমাণ। দ্রবণ কি নিয়ে গঠিত হয়? দ্রবণ কি নিয়ে গঠিত বলো তো? দ্রবণকে ভাঙলে আমরা কি পাই? দ্রবণ সমান দ্রব্য প্লাস কি দ্রাবক। দ্রব্য প্লাস দ্রাবক। উত্তম দ্রাবক হচ্ছে কি পানি। আমি যদি মনে করি চিনির একটা দ্রবণ তৈরি করব, মনে করো চিনির দ্রবণ, ঠিক আছে। আমি চিনির দ্রবণ তৈরি করবো, তাহলে চিনির দ্রবণের দ্রব্য কি? চিনি। চিনি। দ্রব্য হচ্ছে পানি। চিনি। আর দ্রাবক কি? পানি। পানি। তাহলে এই যে চিনির দ্রবণ তৈরি হলো, তাহলে দ্রব্য হিসেবে কি আমরা কি ব্যবহার করতেছি? চিনি। চিনি।